৩০ বছর আগে ঠিক মাগরিবের সময় ৩ বন্ধুর সাথে ঘটে যায় একটি ভয়ঙ্কর ঘটনা। আর ৩০ বছর পর সেই ঘটনার ফল ভোগ করতে হয় পুরো গ্রামকে। কিন্তু তাদের সাথে কি এমন ঘটেছিল, কেন তাদের বন্ধু শেষ হয়েছিল, আর কেনই বা তার মাসুল দিতে হয়েছিল পুরো গ্রামবাসীকে? এইসব প্রশ্নের উত্তর জানতে হলে আপনাকে দেখতে হবে সম্পূর্ণ ভিডিও। তাহলে চলুন শুরু করা যাক ২০২৩ সালে মুক্তি পাওয়া ইন্দোনেশিয়ান হরর মুভি ওয়াক্তু মাগরিব। মুভির শুরুতে দেখানো হয় ওয়াতি, কান্তা এবং রজত নামের ৩ বন্ধু একটি মাঠে খেলা করছিল। খেলতে খেলতে সন্ধ্যা নেমে আসে। ওয়াতি তখন সবাইকে বলে এখন বাড়ি ফেরা উচিত। ওয়াতির ভূতের ভয় ছিল, তাই কান্তা এবং রজত তাকে বলে তোর ভয় লাগলে বাড়ি চলে যা, আমরা আরো কিছুক্ষণ খেলা খেলবো। তারা কাঠের টুকরো দিয়ে খেলা খেলছিল। রজত কাঠের টুকরোটা জঙ্গলের দিকে ছুঁড়ে মারে। কান্তা কাঠের টুকরোটা আনতে জঙ্গলের ভেতরে যায়। কাঠের টুকরোটি একটি ছোট্ট গর্তে পড়ে গিয়েছিল। কান্তা তখন সেটি বের করতে গর্তে হাত ঢোকায়। তখন কোনো একটা অদৃশ্য শক্তি কান্তার হাত গর্তের ভেতরে টেনে নিয়ে যায়। কান্তা তার হাত উঠিয়ে দেখতে পায় সেখানে একটি আঙ্গুল নেই, আর তার হাত রক্তে তলিয়ে আছে। অন্যদিকে ওয়াতি জঙ্গলের মধ্য দিয়ে বাড়ি ফিরছিল। তখন তাকেও একটা অশরীরী শক্তি টেনে নিয়ে যায়। এরপর সিন চলে যায় ৩০ বছর পরে। সেখানে আদি এবং সামান নামের ২ জন স্কুল পড়ুয়া ছাত্রকে দেখানো হয়। আদি এবং সামান প্রতিদিনই দেরি করে স্কুলে যেত। আজও তাদের স্কুলে যেতে দেরি হয়ে যায়। রাস্তায় আদি একটি পাগল লোকের সাথে ধাক্কা খায়। সামান কোনো মতে তাকে সরি বলে তারা স্কুলের দিকে দৌড়াতে থাকে। তাদের ক্লাস টিচার মিস অরো তাদেরকে দেরি হওয়ার জন্য বকাবকি করে, কারণ প্রতিদিনই তারা কোনো না কোনো অজুহাত দিয়ে স্কুলে দেরি করে আসে। তাই তাদেরকে বলা হয় যে আজকে স্কুল ছুটির পর তোমাদেরকে শাস্তি দেওয়া হবে। এরপর ক্লাস ছুটি হলে মিস অরো তাদেরকে শাস্তি স্বরূপ বোর্ডে বারবার লিখতে বলে যে তাদের আর স্কুলে আসতে দেরি হবে না। তখন তাদের ক্লাসে ফার্স্ট গার্ল আয়ু সেখানে আসে। আয়ু ছিল মিস অরোর ফেভারিট স্টুডেন্ট। আয়ু তার হোমওয়ার্ক নিয়ে আসে। এগুলো দেখে মিস অরো অনেক খুশি হয়ে যায় এবং তাকে সে একটি পেন গিফট করে। আয়ু যাওয়ার সময় সামানকে বলে যে আজ সকালে আমার বাবা তোমাকে খুঁজছিল। সামানের তখন কিছু একটা মনে পড়ে। এরপর ক্লাস ছুটি হলে সামান আদিকে নিয়ে আয়ুর বাবা মার্তোর দোকানে আসে তার সাথে দেখা করতে। সামান তার দোকানে মধু দেওয়ার কাজ করে, কিন্তু আজ তার ঘুম থেকে উঠতে দেরি হওয়ায় সে মধু দিতে পারেনি। এ কারণে মার্তো তাকে বলে যে সে যদি এভাবে প্রতিদিন দেরি করে তাহলে তার থেকে আর মধু নেওয়া হবে না। তার ভাই সামিউন শহর থেকে এসে টাকা চাইলে তাকে বারণ করে দেওয়া হবে। সামান তখন তাকে অনুরোধ করে বলে যে এরপর থেকে আর কখনো তার এরকম দেরি হবে না। এর মধ্যে আয়ুকে একটি খাবারের বাটি নিয়ে বের হতে দেখা যায়। আয়ুর বাবা তাকে বলে মাগরিবের আগে বাড়ি ফিরে আসতে। সামান দোকান থেকে বেরিয়ে যাওয়ার সময় আদিকে বলে এইসব কিছু মিস অরোর জন্য হয়েছে। আয়ু এটা শুনে বলে মিস অরোর এখানে কি দোষ? তুই দেরি করে ঘুম থেকে উঠেছিস, তাই দোষটা তোরই। এইসব নিয়ে তাদের মধ্যে কথা কাটাকাটি হয়। তখন একটি গাড়ি এসে মাইকে ঘোষণা করে জানায় যে পাশের গ্রামে অনুষ্ঠান হবে। এটা শুনে তারা সবাই খুশি হয়ে যায়। এরপর আদি আর সামান জঙ্গলের ভেতর দিয়ে বাড়ি ফিরছিল। যে জঙ্গলে কান্তা নিজের হাতের আঙ্গুল হারিয়েছিল তারা সেখান থেকেই যাচ্ছিল। সে গর্তটি দেখে আদি আর সামান ২ জনে মিলে সেসব বিষয়ে কথা বলছিল। হঠাৎ করে সামান কোথাও উধাও হয়ে যায় আর আদি পিছনে একটা কালো ছায়া দেখা যায়। আদি এটা দেখে ভয় পেয়ে যায়, কিন্তু কিছুক্ষণ পর সামান এসে তাকে বলে সে তার সাথে মজা করছিল। অন্যদিকে সন্ধ্যা হয়ে এলে আয়ু জঙ্গলের ভিতরে একটি ঘরে গিয়ে কাউকে খাবার দেয়। তখন লোকটি তাকে বলে যে তুমি সন্ধ্যার সময় কেন বের হয়েছো? সে আয়ুকে দ্রুত বাড়ি ফিরে যেতে বলে। এরপর মাগরিবের সময় মসজিদে আদি এবং সামান আরো কিছু বাচ্চাদের সাথে ছিল। সেখানে ইমাম তাদেরকে কিছু হাদিস শেখায় এবং বলে তোমরা সন্ধ্যার সময় বাইরে থাকবে না, এই সময়টা কোনোভাবেই নিরাপদ নয়। একটি মেয়ে প্রশ্ন করে তাহলে আমরা মাগরিবের নামাজ পড়তে আসবো কিভাবে? তখন ইমাম তাদেরকে বলে তোমরা সূর্য ডোবার কিছুক্ষণ আগে মসজিদে আসবে এবং নামাজ পড়ে সূর্য ডোবার পর বের হবে, কিন্তু সূর্য অস্ত যাওয়ার সময়ে কোনোভাবে বাইরে থাকবে না। রাতে বাড়ি ফিরে সামান তার অসুস্থ দাদিকে খাইয়ে দেয়। বাড়িতে সামান এবং তার অসুস্থ দাদি থাকে। রাতে তার ভাই সামিউল বাড়িতে ফিরে এসে মধুর জারগুলো দেখে সামানকে মারতে থাকে, কারণ তাদের পরিবার খুবই অসহায়ভাবে জীবনযাপন করছিল। সামানকে শুধু এই একটি কাজই দেওয়া হয়েছিল, কিন্তু সেটিও সে ঠিকভাবে করতে পারে না। এ কারণে সামিউল রেগে যায়। সামিউন সামানকে বলে কাল যেন সবগুলো জার মার্তোর দোকানে দিয়ে আসে, কিন্তু পরের দিনও তার ঘুম থেকে উঠতে দেরি হয়ে যায়। এ কারণে তারা দুজন দৌড়াতে দৌড়াতে স্কুলে আসে। সামান চিন্তা করে সে ক্লাসের ফাঁকে মিসকে বলে মার্তোর দোকানে মধু দিয়ে আসবে, কিন্তু দেরি হয়ে যাওয়ায় মিস তাদেরকে ওয়াশরুম পরিষ্কার করার শাস্তি দেয়। সামান মিসকে অনুরোধ করে বলে সে এই মধুর জারগুলো মার্তোর দোকানে দিয়ে এসে তারপর পরিষ্কার করে দেবে। সে যদি আজ মধু না দেয় তাহলে তার ভাই তাকে আবারও মারবে।
কিন্তু মিস অরো তার কোনো কথাই শোনে না। মিস তাদেরকে বলে, তোমার ভাইয়ের এটাও জানা উচিত যে তুমি রোজ দেরি করে স্কুলে আসো। এরপর আদি আর সামান কোনো উপায় না পেয়ে ওয়াশরুম পরিষ্কার করতে থাকে। অন্যদিকে তাদের পাশের গ্রামে শো দেখতে যাওয়ার কথা ছিল, কিন্তু সন্ধ্যা হয়ে গেলে ওই গ্রামে আর কোনো গাড়ি চলাচল করে না। তারা অনেক কষ্টে পাশের গ্রামে যাওয়ার জন্য একটি ট্রাক জোগাড় করে। তখন মাগরিবের আজান দিচ্ছিল। আদি বলে যে আমাদের নামাজ পড়তে যাওয়া উচিত, কিন্তু সামান বলে আমরা তো সেখানে গিয়েও নামাজ পড়তে পারবো। তাই তারা তাড়াহুড়ো করে গাড়িতে উঠে পড়ে। গাড়িতে করে যাওয়ার সময় আদি এবং সামান মিস অরোকে নিয়ে কথা বলতে থাকে। তারা বলে যে মিস সিঙ্গেল হওয়ার কারণেই হয়তো এমন খিটখিটে মেজাজের হয়ে গিয়েছে। সে যদি আর স্কুলে না আসে তাহলেই ভালো হয়। সামান বলে সে যদি মরে যায় তাহলে আরো ভালো হয়। তাদের কথা শুনে ড্রাইভার তাদেরকে ধমক দিয়ে চুপ করিয়ে দেয়। হঠাৎ গাড়িটির একটা টায়ার পাংচার হয়ে যায়। তারা গাড়ি থেকে নেমে পড়ে। অন্যদিকে অরো তার বাড়িতে একা ছিল। সে দেখতে পায় বাড়ির দরজাটা খোলা। অরো আবারও দরজা লাগিয়ে দেয়, কিন্তু এবার দরজায় কেউ টোকা দেয়। মিস অরো দরজা খুলতেই একটা কালো ভয়ঙ্কর আত্মা দেখতে পায়। অরো তখন ভয়ে মেঝেতে পড়ে যায়। আত্মাটি অরোকে নৃশংসভাবে হত্যা করে। অন্যদিকে সামান এবং আদি গ্রামের দুজন লোককে বাইরে যেতে দেখে। তারা জানায় যে মিস অরো মারা গিয়েছে। এটা শুনে আদি আর সামান পুরো হতভম্ব হয়ে যায়। তারা মিসকে দেখতে তার বাড়িতে আসে। সেখানে গ্রামের মানুষ জড়ো হয়ে গিয়েছিল। অরোর এমন নৃশংস মৃত্যু দেখে আদি এবং সামান খুব ভয় পেয়ে যায়। আদি সামানকে বলে, আমাদের এমন কথার কারণেই কি মিস মারা গেল? সামান তার কথার কোনো জবাব খুঁজে পায় না। পরের দিন সকালে মিস অরোর জানাজার জন্য গ্রামের সবাই একত্রিত হয়। সামান সেখানে বসেছিল। সে হঠাৎ দেখতে পায় অরো তার দিকে তাকিয়ে আছে এবং তার মুখটি ভয়ঙ্কর হয়ে গিয়েছে। সামান ভয় পেয়ে চিৎকার দিয়ে ওঠে। গ্রামের সবাই তাকে শান্ত করে। সামান আবারও দেখতে পায় যে অ্যাম্বুলেন্সের ভেতর থেকে অরোর পচা গলা ভয়ঙ্কর দেহ সামানকে ইশারা করছে। সামান এসব দেখে ভয়ে চিৎকার করে ওঠে, কিন্তু সে দেখতে পায় যে এগুলো সব তার মনের ভুল। সে এতক্ষণ আসলে দুঃস্বপ্ন দেখছিল। বিকেলে আদি সামানের সাথে দেখা করতে আসে। আদি সামানকে জিজ্ঞেস করে সে অরোর জানাজায় কেন যায়নি। সামান তার কথার কোনো উত্তর দেয় না। আদি বলে, কাল রাতে আমাদের হয়তো ওসব কথা বলা উচিত হয়নি। আমাদের এসব কথা বলার জন্যই হয়তো মিস মারা গিয়েছে, কিন্তু যাই হোক আমাদের এগুলো ভুলে যেতে হবে। আর পরের দিন স্কুলে নতুন মিস আসবে। সে হয়তো মিস অরোর মতো আমাদের বকবে না। রাতে সামানের দাদি এক দৃষ্টিতে জানালার দিকে তাকিয়েছিল। সে কিছু একটা দেখে অনেক ভয় পেয়ে যায়। তখন সামান তাকে জিজ্ঞেস করে সে জানালায় কি দেখছে। দাদি কোনো কথা বলতে পারে না। সামান বলে সে কি জানালায় ভূত দেখেছে। দাদি মাথা নাড়ায়। এরপর সামান গিয়ে জানালা বন্ধ করে দেয়, কিন্তু তখন হঠাৎ করে দরজাটা খুলে যায়। সামান সেখানে অরোর আত্মাকে দেখতে পায়। সামান ভয় পেয়ে যায় এবং সে ভাবে এগুলো হয়তো তার মনের ভুল। সে দৌড়ে গিয়ে কলসি থেকে পানি উঠিয়ে চোখে মুখে পানি দেয়। তখনই কলসি থেকে একটা ভয়ঙ্কর আত্মা বেরিয়ে আসে আর সামানকে বশে নিয়ে নেয়। পরের সিনে দেখানো হয় আয়ু তার বাবার দোকানে বসে পড়াশোনা করছিল। তখন মার্তো তাকে বলে, আজ তোমাদের স্কুলে নতুন টিচার আসছে। আমরা তাকে রিসিভ করতে গ্রামের বাইরে যাচ্ছি, তুমিও আমাদের সাথে যেতে পারো। এরপর আয়ু আর মার্তো বাকিদের সাথে গিয়ে তাদের নতুন টিচার নিংসিকে রিসিভ করে। আর এই সব কিছু দূর থেকে ওই পাগল লোকটা দেখছিল। পরদিন সকালে নতুন টিচার মিস নিংসি স্কুলে যায়। আদি আজকেও দেরি করে স্কুলে আসে, কিন্তু আজ তার সাথে সামান ছিল না। আদি ভাবে আজ হয়তো তাকে একাই বকা শুনতে হবে, কিন্তু মিস নিংসি তাকে কিছুই বলে না। অন্যদিকে সামিউন তার শহরের কাজ শেষ করে গ্রামে আসে। সে প্রথমেই মার্তোর দোকানে যায় মধুর টাকা আনতে, কিন্তু মার্তো তাকে বলে অনেকদিন ধরে সামান মধু দিতে আসছে না। এটা শুনে সামিউন অনেক রেগে যায়। সে ভাবে বাড়িতে গিয়ে আগে সামানকে শায়েস্তা করতে হবে। সামিউন বাড়িতে গিয়ে সামানকে মারতে থাকে আর বলে যে বাড়িতে এত অভাব, তারপরও তুই কেন ঠিকভাবে কাজ করছিস না, তুই আসলে কি চাস। সামান তখন সামিউলকে অদ্ভুত স্বরে বলে যে আমি তোর মৃত্যু চাই। এটা শুনে সামিউল অবাক হয়ে জিজ্ঞেস করে যে সে কি বলল, কিন্তু তখনই সামানের পেছন থেকে একটি ভয়ঙ্কর আত্মা বেরিয়ে আসে। এটা দেখে সামিউল ভয়ে ছিটকে পড়ে যায়। এরপর সামান তার বুকের উপর উঠে বসে এবং একটি ছুরি দিয়ে ক্রমাগত আঘাত করতে থাকে। সামান সামিউনকে নৃশংসভাবে হত্যা করে। তার দাদি এসব কিছুই দেখে, কিন্তু দেখা ছাড়া তার আর কিছুই করার ছিল না। এরপর সামান সেই রক্তমাখা ছুরি নিয়ে বাড়ি থেকে বেরিয়ে যায়। সে গ্রাম প্রধানের মুরগির খামারের দিকে যায়। পাগলটা এসব কিছু দূর থেকে দেখছিল। সে কারো বাড়িতে একটি তাবিজ রেখে চলে যায়। এরপর ভোরের দিকে মার্তো আর আয়ু কিছু শব্দ পেয়ে ঘর থেকে বেরিয়ে আসে। তারা দেখে সামান দেওয়ালের সাথে মাথা ঠুকছে। সেখানে একটি জার রাখা ছিল। মার্তো ভাবে সামান হয়তো মধু নিয়ে এসেছে। সে ঘ্রাণ নেওয়ার জন্য জারটা নাকের কাছে ধরে। এরপর সেটিকে সে ছুঁড়ে ফেলে দেয়, কারণ সেই জার ভরে সামান মধুর বদলে রক্ত নিয়ে এসেছিল। অন্যদিকে ভোরবেলা গ্রাম প্রধান বাড়ির বাহিরে এসে দেখতে পায় সেখানে কয়েকটি মুরগি জবাই করে ঝুলিয়ে রাখা হয়েছে।
এরপর স্কুলের সময় হলে আয়ু স্কুলে যায়। আয়ু স্কুলে ঢোকার সময় মিস অরোকে দেখতে পায়। এসব মনের ভুল ভেবে আয়ু ক্লাসে ঢোকে, কিন্তু ক্লাসের পেছন দিয়ে আয়ু মিস অরোর কণ্ঠস্বর শুনতে পায়। অরো আয়ুর কানের কাছে এসে সামান বলে ডাকছে। আয়ু তখন ভয়ে চিৎকার করে ওঠে। এরপর ক্লাস ছুটি হলে আয়ু বাড়ি ফিরে দেখতে পায় তার বাবা মার্তো গ্রাম প্রধান এবং গার্ডের সাথে জারের রক্ত এবং জবাই করা মুরগি নিয়ে কথা বলছে। তারা বলে যে এগুলো সামান করেছে, তাই তারা সবাই মিলে সামানকে খুঁজতে তার বাড়িতে যায়। আয়ু দূর থেকে এসব শুনছিল, তাই সেও আদিকে নিয়ে সাইকেলে করে সামানের বাড়ির দিকে রওনা হয়। কিন্তু সেখানে গিয়ে তারা যা দেখতে পায় তার জন্য কেউই প্রস্তুত ছিল না। গার্ড ভেতরে গিয়ে দেখতে পায় সামানের ভাইয়ের পচা গলা লাশ পড়ে আছে। এরপর একে একে গ্রামের সবাই সামানদের বাড়িতে একত্রিত হতে থাকে। আদি ভয় পেয়ে দৌড়ে জঙ্গলের দিকে চলে যায়। আয়ুও তখন গার্ডকে নিয়ে আদির পেছনে ছুটতে থাকে। আদি দৌড়ে জঙ্গলের ভেতরের সেই নদীর ধারের কাছে যায় যেখানে সামান এবং সে খেলা করত। সেখানে সামান তখনও বশীভূত অবস্থায় দাঁড়িয়েছিল। আদি তাকে অনেক ডাকাডাকি করে। সামান নদীতে ঝাঁপ দিতে যাচ্ছিল, তখন আদি গিয়ে তাকে ধাক্কা দেয় আর সামান অজ্ঞান হয়ে পড়ে যায়। এরপর তাকে বাড়িতে নিয়ে আসা হয়। গ্রামের সবাই সেখানে জড়ো হয় আর এই সব কিছু দূর থেকে দেখছিল ওই পাগল লোকটি। সবাই সামানের সাথে কথা বলার চেষ্টা করে, কিন্তু সামান কারো সাথেই কিছু বলে না। মিস নিংসিও এসে সামানের সাথে কথা বলতে চায়। গ্রাম প্রধান বলেন ও কারোর সাথেই কথা বলছে না, একা একা কি যেন গুনগুন করছে। আমরা পুলিশ ডেকেছি, এরপর যা করার পুলিশ এসে করবে। মিস নিংসি তারপরও সামানের কাছে যায়, কিন্তু এতে কোনোই লাভ হয় না। সে চলে যাওয়ার সময় সামান তার পেছনে সামিউনের আত্মাকে দেখতে পায়। তার পেছন দিক থেকে মিস অরোর আত্মা এসে তার গলা টিপে ধরে। এরপর পুলিশ আসে, কিন্তু ততক্ষণে অনেক দেরি হয়ে যায়, কারণ সিলিংয়ে তখন ঝুলছিল সামানের লাশ। পরের দিন সামানকে দাফন দেওয়া হয়, কিন্তু এই ঘটনার পর পুরো গ্রাম যেন থমকে যায়। সবাই এক অজানা আতঙ্কে দিন পার করতে থাকে। তারা সন্ধ্যা হওয়ার আগে ঘরে ফেরে, বাচ্চাদের চোখের আড়াল হতে দেয় না। আর এই ঘটনা সবচেয়ে বেশি একা হয়ে যায় সামানের বন্ধু আদি। একদিন আদি স্কুল ছুটির পরও একা একা ক্লাসে বসেছিল। মিস নিংসি তখন আদিকে বলে, আমি বুঝতে পারছি তোমার বন্ধুর মৃত্যুতে মন খারাপ, কিন্তু আমাদের সবাইকেই এই শোক থেকে বেরিয়ে আসতে হবে, আর আমি তোমাকে সাহায্য করব। মিস নিংসি আরও বলেন, কয়েকদিন পরেই তো তোমার পরীক্ষা, তোমার আগের রেজাল্ট খুব একটা ভালো না, আমি তোমাকে এক্সট্রা ক্লাস করাতে চাই। আদি তার কথায় রাজি হয়। আদি পড়াশোনা করতে করতে সন্ধ্যা হয়ে আসে। সন্ধ্যায় আদির বাবা তাকে নিতে আসে। মিস নিংসি তখন বলে, আপনি যান, আদির পড়া শেষ হলে আমি ওকে বাসায় পৌঁছে দেব। এরপর আদি মাগরিবের নামাজ পড়তে দাঁড়ায়। হঠাৎ সে পেছন থেকে অদ্ভুত স্বরে কারো ডাক শুনতে পায়। আদি ভয় পেয়ে মিস নিংসিকে ডাকে, কিন্তু মিস নিংসি কোথাও ছিল না। আদি দৌড়ে বাইরে বেরিয়ে আসে। সেখানে সে ওয়াশরুমের বাইরে সামানকে ঝাড়ু দিতে দেখে। হঠাৎ রক্তাক্ত সামান আদির দিকে এগিয়ে আসে আর তাকে বশ করে ফেলে। এরপর আদি বাড়ি ফিরে যায়। আদির বাবা ফজরের সময় তাকে নামাজের জন্য ডাকতে এসে দেখে আদি এক নাগাড়ে দেওয়ালে মাথা ঠুকছে। আদির বাবা আদিকে ডাকে। আদি বলে তার ঘুম পাচ্ছে, সে আজ ফজরের নামাজ পড়বে না। আদির বাবা তখন নামাজের জন্য বের হয়। তখন সে দেখতে পায় ওই পাগল লোকটি জানালা দিয়ে আদিকে দেখছে। আদির বাবা পাগল লোকটিকে বের করে দেয়, আর দরজার বাহিরে তখন ঝুলতে দেখা যায় সেই তাবিজটা। পরের দিন সকালে আয়ু স্কুলে যায়। তার হাত থেকে মিস অরোর দেওয়া সেই পেনটা পড়ে যায়। আয়ু সেটা তুলতে গিয়ে দেখে মিস অরোর আত্মা তার দিকে তেড়িয়ে আসছে। আয়ু ভয় পেয়ে ক্লাসে দৌড়ে আসে, কিন্তু ক্লাসে এসে সে দেখতে পায় আদি সেখানে নেই। আয়ু সাইকেল নিয়ে আদিকে খুঁজতে বেরিয়ে পড়ে। জঙ্গলের মধ্যে দিয়ে যাওয়ার সময় এই পাগল লোকটা আয়ুর পথ আটকায়। অন্যদিকে সন্ধ্যা নামলে মন্দন নামের একটি ছেলেকে দেখানো হয়। এই ছেলেটি আদির বন্ধু ছিল। আদি দূর থেকে তাকে ডাক দেয়। ছেলেটি সেদিকে যায়। মন্দনের মা বেরিয়ে এসে মন্দনকে কোথাও খুঁজে পায় না। অন্যদিকে আদিকেও কোথাও খুঁজে পাওয়া যাচ্ছিল না। গ্রামের সবাই আদি এবং মন্দনকে খুঁজছিল, কিন্তু সারা রাত খুঁজেও তাদেরকে কোথাও খুঁজে পাওয়া যায় না। পরের দিন আয়ু ক্লাসে আসে। পুরো ক্লাসে তার মনোযোগ ছিল মিস নিংসির ওপর। ক্লাস শেষ হলে আয়ু মিস নিংসির হাতে একটি তাবিজ দেয়। মিস নিংসি তাড়াতাড়ি সেটি হাত থেকে ফেলে দেয়। আয়ু বলে, এই তাবিজটি আপনার সুরক্ষার জন্য এনেছি, এটি আপনার সাথে থাকলে কোনো খারাপ শক্তি আপনার ক্ষতি করতে পারবে না। মিস নিংসি বলে, তুমি আমার জন্য এতটা চিন্তা করেছো, আমি এতেই অনেক খুশি হয়েছি, কিন্তু আমি এসব তাবিজ কবজে বিশ্বাস করি না। এরপর আয়ু বাড়ি ফিরে যায়। এদিকে গ্রামের অবস্থা এখন খুবই খারাপ। সন্ধ্যা হলেই সবাই তাড়াহুড়ো করে দরজা বন্ধ করে দেয়। বাচ্চাদের বাইরে তারা বের হতে দেয় না।
কিন্তু আয়ু একদিন সন্ধ্যার সময় সাইকেল নিয়ে বের হয়। আয়ুর বাবা মার্তো তাকে যেতে নিষেধ করে। আয়ু নামাজ পড়ার কথা বলে জোর করে বেরিয়ে আসে। কিছু দূর যেতেই সে আদিকে দেখতে পায়। আদি তাকে মারার জন্য তাড়া করে। আয়ু তখন দৌড়ে একটি বাড়িতে ঢোকে। সেই বাড়িতে একজন মহিলা ছিল। সে দ্রুত দরজা বন্ধ করে দেয়। অন্যদিকে গ্রাম প্রধান মসজিদের ইমামের সাথে গ্রামের পরিস্থিতি নিয়ে কথা বলতে আসেন। মসজিদের বাহিরে একটি ড্রাম রাখা ছিল। ড্রামের মধ্য থেকে ফোঁটা ফোঁটা রক্ত পড়ছিল। গ্রাম প্রধান ড্রামটি খুলে দেখতে পায় এর মধ্যে মন্দনের লাশ রয়েছে। এদিকে আদি ওই বাড়ির পেছনের দরজা দিয়ে আয়ুকে মারতে আসছিল। তখন গার্ড গিয়ে আদিকে মেরে অজ্ঞান করে দেয়। অন্যদিকে আয়ুর বাবা আয়ুর জন্য অপেক্ষা করছিল। সে বাড়ির বাহিরে একটি কাপড়ে মোড়ানো লাশ দেখতে পায়। সেটা ছিল সামানের পচা লাশ। আর আদি এটাকে আয়ুর বাড়ির সামনে রেখে গিয়েছে। অন্যদিকে গ্রামের সবাই আদির বাড়িতে আসে। মসজিদের ইমাম এসে সূরা পড়ে ফু দেয়। এতে আদি কিছুটা স্থির হয়। গ্রামের সবাই এসব নিয়ে বেশ উদ্বিগ্ন ছিল। তখন আদির বাবা বলে, এসব হয়তো ওই পাগলটা করছে। এবার অনেকেই বলে যে সব মানুষ মারা গিয়েছে বা বশীভূত হয়েছে তাদের সবার বাড়ির সামনেই ওই পাগলটাকে দেখা গেছে। আর পাগলটা সবার বাড়িতেই একটা করে তাবিজ রেখে গিয়েছিল। এবার সবাই নিশ্চিত হয় যে ওই পাগলটাই এসব কাজ করছে। আর এখানে ওই পাগলের নাম জানা যায় কান্তা, যে ৩০ বছর আগে নিজের আঙ্গুল হারিয়েছিল। গ্রামের সবাই এখন কান্তাকে খুঁজতে যায়। কান্তা জঙ্গলের মধ্যে তার বাড়িতে বসে তন্ত্রমন্ত্র করছিল। তখন সবাই গিয়ে তাকে মারধর করতে শুরু করে। কান্তা বলে সে সব করেনি, এই গ্রামে খারাপ জিনের ছায়া রয়েছে। কিন্তু কেউ তার কথা বিশ্বাস করে না। সবাই তাকে মেরে ফেলতে চায়। কিন্তু গ্রাম প্রধান আর মার্তো অনেক কষ্টে তাদেরকে শান্ত করে। পরের দিন আয়ুকে দেখতে মিস নিংসি তার বাড়িতে আসে। মিস নিংসিকে দেখলে আয়ু চমকে যায়। নিংসি বলে, এখন কেমন আছো আয়ু? দেখতে তো মনে হচ্ছে তুমি বেশ ভালোই আছো, কিন্তু কতক্ষণ ভালো থাকবে? কাল রাতে সবাই কান্তার বাড়িতে গিয়েছিল। আমি শুনলাম তুমি নাকি মাঝে মাঝেই সেখানে যাও। এসব শুনে আয়ু ভয় পেয়ে যায়। আর তার ব্যাগের মধ্যে রাখা তাবিজটা সে হাতে তুলে নেয়। আয়ু পুরনো কথা মনে করতে থাকে। আয়ু প্রায়ই জঙ্গলের মধ্যে থাকা কান্তার বাড়িতে যেত। সে কান্তাকে বাড়িতে গিয়ে খাবার দিয়ে আসতো। সেদিন স্কুল থেকে ফেরার পথে কান্তা আয়ুকে ডেকে আনে। সে আয়ুকে একটা তাবিজ দিয়ে বলে, এটা তুমি নিংসিকে দেবে। সে যদি এই তাবিজ দেখে ভয় পায় বা এটা না রাখে তাহলে বোঝা যাবে যে সে হচ্ছে খারাপ জিন। কারণ সে এই গ্রামে আসার পর থেকেই একের পর এক খারাপ জিনিস ঘটছে। সে একে একে গ্রামের বাচ্চাদের খেয়ে ফেলছে, যেমনটা হয়েছিল ৩০ বছর আগে। তুমি এই তাবিজ তাকে দাও, আর আমি ততক্ষণে তাকে গ্রাম থেকে তাড়ানোর রাস্তা খুঁজছি। কিন্তু তার আগে তার এই গ্রামে আসার কারণ জানতে হবে। এরপর ঘটনা বর্তমানে ফেরে। মিস নিংসি বলে, আমি তোমার সব কীর্তিকলাপ জানি, কিন্তু চিন্তা করো না, সবার সময় একে একে আসবে। সামানের এসেছিল, মন্দনেরও এসেছিল, আদিরও এসেছিল, তোমারও সময় ঠিকই আসবে। এসব বলে নিংসি সেখান থেকে চলে যায়। অন্যদিকে কান্তা বসে বসে ৩০ বছর আগের ঘটনা মনে করছিল, যখন তার হাতের আঙ্গুল কাটা গিয়েছিল। তার পাশে রজত মরে পড়েছিল, কিন্তু তার কিছুই করার ছিল না। কান্তাকে গার্ড পাহারা দিচ্ছিল। আয়ু তার চোখের আড়ালে কান্তার সাথে দেখা করতে আসে। আয়ু বলে, আদির জীবন বিপদের মধ্যে আছে, আপনাকে আদিকে অবশ্যই বাঁচাতে হবে। তখন মাগরিবের আজান শুরু হয়। আর কান্তা ছটফট করতে শুরু করে, কারণ ৩০ বছর আগের সেই সন্ধ্যার পর থেকে সে মাগরিবের আজানে ভয় পায়। আয়ু বলে, এসব আপনার মনের ভুল। আজান আমাদেরকে আল্লাহর পথে ডাকে, আর আল্লাহর রহমত ছাড়া আমরা এই বিপদ থেকে মুক্ত হতে পারবো না। তাই এসব ভয় ছুঁড়ে ফেলে গ্রামের মানুষকে বাঁচানোর চেষ্টা করুন। এরপর আয়ু কান্তাকে নিয়ে বের হয়। আয়ু গার্ডের মাথায় আঘাত করে তাকে অজ্ঞান করে দেয়। এরপর কান্তা যায় জিনকে শেষ করার জন্য, আর আয়ু যায় আদিকে বাঁচাতে। আয়ু তার বাবাকে সবকিছু খুলে বলে। এরপর সে তার বাবাকে নিয়ে আদিকে খুঁজতে বের হয়। অন্যদিকে কান্তা মিস নিংসির বাড়িতে আসে। মিস নিংসি তখন তার আসল রূপে বসেছিল। মিস নিংসি কান্তাকে বলে, সেদিন তোমার হাতের আঙ্গুলটা খুব সুস্বাদু ছিল। আচ্ছা কান্তা, তোমার কি তোমার বন্ধু রজতের কথা মনে পড়ে, যে তোমার সামনে মরে পড়েছিল? এরপর নিংসি ওয়াতির রূপ ধরে বলে, তোমার কি আমার কথা মনে পড়ে? তখন দেখানো হয় সেদিন রাতে সবাই ফিরে গেলে ওয়াতির জ্ঞান ফেরে। সে তার আশেপাশে জিনদের উপস্থিতি টের পায়। জিন ওয়াতিকে পুরোপুরি বশীভূত করে নেয়। এখন কান্তার সামনে ওয়াতির জায়গা আবারও ওই জিন দাঁড়িয়েছিল। কান্তা জিনের সাথে লড়াই করে, কিন্তু জিনের শক্তির সাথে সে কখনোই পেরে উঠবে না। হঠাৎ কান্তার চোখ যায় তার কাটা আঙ্গুলের দিকে। কান্তা ভাবে যেখান থেকে এই সবকিছু শুরু হয়েছিল সেখানেই হয়তো এর শেষ রয়েছে। এদিকে আদি তার বাড়ি থেকে ছুটে জঙ্গলের দিকে যায়। আদি জঙ্গলের ধারে সে নদীর কাছে আসে। নদীর ওপারে দাঁড়িয়ে একটি জিন তাকে ডাকছিল। আদি বশীভূত হয়ে সেদিকেই হাঁটতে থাকে। আয়ু তাকে অনেকবার বারণ করে, কিন্তু সে আয়ুর কোনো কথা শোনে না। অন্যদিকে কান্তা জঙ্গলের ভেতরে যায়। ৩০ বছর আগে যেই পাথরের পাশের গর্তে তার
তার আঙ্গুল হারিয়েছিল সে সেখানে আগুন দিতে যায়, কিন্তু জিন তখন তার বন্ধু রজত এবং ওয়াতির রূপ ধরে তাকে বিভ্রান্ত করার চেষ্টা করে। কিন্তু কান্তা বিচলিত না হয়ে আল্লাহর নাম নিয়ে পাথরে আগুন লাগিয়ে দেয়। কান্তা তখন তার বন্ধুদের কান্নার আওয়াজ শুনতে পায়, কিন্তু কান্তা বুঝতে পারে এগুলো সব ওই জিনের কাজ, তাই সে জোরে জোরে আজান দেয়। এভাবে সেই পাথর এবং জিন দুটোই পুড়ে যায়। অন্যদিকে আদির সামনে থাকা জিনটিও মিলিয়ে যায়। আয়ু এবং তার বাবা আদিকে ধরে ফেলে। এভাবে পুরো গ্রামের বাচ্চারা বেঁচে যায়। কিন্তু বহু বছর পরে আবারও সন্ধ্যার সময় একটি ছেলে বাড়ি থেকে বের হয়। তার মা তাকে নিষেধ করে, কিন্তু সে নদীর ধারে খেলতে থাকে। হঠাৎ করে সে শুনতে পায় পেছন থেকে কেউ তাকে ডাকছে। আর এখানেই এই মুভিটা শেষ হয়। হ্যালো বন্ধুরা, এরকম অসাধারণ সব মুভির এক্সপ্লেনেশন ভিডিও দেখতে চাইলে আমাদের চ্যানেলটি এখনই সাবস্ক্রাইব করুন।